আমন্ত্রণ ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। এক মাসের আলোচনায় আমরা পৌঁছাতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। একাদশ জাতীয় সংসদের নির্বাচিত অধিকাংশ সদস্য শপথ নিয়েছেন। ৩০০ আসনের মধ্যে একটিতে ভোট বাকি আছে। প্রথমবার ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেছেন ৬৭ জন, যার মধ্যে আওয়ামী লীগের ৫৭ জন, জাতীয় পার্টির ৪ জন, বিএনপি থেকে নির্বাচিত হওয়া ৬ জনের মধ্যে ৩ জনই নতুন মুখ। অন্যান্য দল এবং স্বতন্ত্র হিসেবে নতুন ৩ জন নির্বাচিত হয়েছেন। এবারে সংসদের সংখ্যায় নগণ্য বিরোধী দল, যদিও ঘোষণা এসেছে ২২ জন সদস্য নিয়ে বিশুদ্ধ বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান এইচ.এম. এরশাদ হয়েছেন বিরোধী দলীয় নেতা। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ৮ জনের সংসদে যোগদান নিয়ে আছে অনিশ্চয়তা। এদিকে ১৭ই ফেব্রুয়ারি সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আইন অনুযায়ী এবার সংরক্ষিত ৫০ আসনের ৪৩টি পাচ্ছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি ৪টি, ঐক্যফ্রন্ট ২টি, স্বতন্ত্র পাবে ১টি আসন। আজ আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমা শেষ হয়েছে। আমরা এ মাস জুড়ে তাই আলোচনা করতে চাই নতুন এমপিদের নিয়ে। প্রথমবার সংসদে এসে কি ভূমিকা রাখতে চান তারা, দেশবাসী বা এলাকার মানুষরাই বা নতুন এমপিদের কাছে কি চান, তাই এ মাস জুড়ে উপসংহারে আলোচনার বিষয় ঠিক করেছি নতুন সংসদ নতুনদের কাছে প্রত্যাশা। আর এ নিয়ে আলোচনায় আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে দুজন নবনির্বাচিত সংসদ সদস্যকে। আমাদের সাথে আছেন কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য এ.কে.এম. সরওয়ার জাহান বাদশা এবং আছেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল আমিন রুহুল। আপনাদের দুজনকে স্বাগত জানাই আজকের আলোচনায়। আমরা এই মাসের শুরু থেকেই এই আলোচনার সূচনা করেছি। গত পর্বগুলোতে আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছিলেন আহসানুল ইসলাম টিটো, সেলিমা আহমদ, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মোহাম্মদ শাহে আলম, অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, আকবর হোসেন পাঠান ফারুক, তানভীর হাসান ছোট মনির, অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা, মাহজাবিন খালেদ এবং রোকেয়া প্রাচী। আজকের পর্বে আলোচনায় যাবার আগে দেখে নেব গত পর্বগুলোর আলোচনার অংশবিশেষ। গ্রামের মানুষরা মানে একটা শিক্ষিত, একটা ক্যাপেবল একটা লিডার চায়। নেতা যেন একটা জবাবদিহি করতে পারে এরকম নেতা তারা চায়। কারোর মাধ্যমে না, যে হাইটা আসবে তাকেই আমি শুনবো তার কথা এবং চেষ্টা করব তার পাশে দাঁড়ায় তার ওই ছোট প্রবলেম হোক বড় প্রবলেম হোক এটা আমি অন্তত পক্ষে অ্যাড্রেস করার জন্য। মানুষ কিন্তু এখন রাজনীতিবিদের কাছ থেকে আমরা যে ক্ষমতা আসলে যেটা শাসকের ভূমিকায় যাই এটা চায় না, মানুষ চায় সাবমিসিভনেস, সুশাসন এবং দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। এই বিষয়ে আমি মনে করি আমাদের প্রত্যেকটি জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিল, একটা ব্যর্থ সন্ত্রাসী অকার্যকর একটা রাষ্ট্রে রূপান্তরিত হয়েছিল, একটা অমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছিল, পৃথিবীতে একটা ভিক্ষুকের জাতিতে হিসেবে ট্রিট হতো। সেইখান থেকে বাংলাদেশ আজকে অপার সম্ভাবনাময় দেশে রূপান্তরিত হয়েছে। তৃণমূলের প্রত্যেকটি ওয়ার্ডে ইউনিয়নে ঘুরে ঘুরে আমি কিন্তু সেই সমস্যাগুলো দেখেছি। কি সমস্যাগুলো গোপালপুর ভবাপুরে, সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আমি সামনের যে ৫ বছর আমি উন্নয়ন এবং কি প্রত্যেকটি ইউনিয়নে আমার নতুন থিম সেটা হলো প্রত্যেকটি ইউনিয়নে আমি কি ২-৩টি করে খেলার মাঠ, ট্রেনিং সেন্টার আমি সেখানে বাস্তবায়ন করব। প্রবলেমগুলো যখন বলে এর মধ্যে দেখলাম 62 থেকে শুরু প্রবলেম। আচ্ছা, তো আমি বলে দিই, এটা আমার সোজা সাপটা কথা, যে আমি যে করে দিতে পারবো এমন কোনো কথা আমি দিতে পারবো না, তবে আমি চেষ্টা করব এই কথা আমি দিতে পারি এবং সেই চেষ্টার মধ্যে কোনো খাত থাকবে না, স্বর্ণে থাকে এখানে থাকবে না। জনগণের প্রতি যে যে ওয়াদা সেটিকে মাথায় রেখে আমাদের মাননীয় সংসদ সদস্যরা যেন সমাজ সেবকের মতো একদম সমাজ সেবা করছেন এরকম মনোভাব সম্পন্ন এবং দায়িত্বশীলভাবে কাজ করেন, তারা যেন ভুলে যান স্বজনপ্রীতি, দুর্নীতি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের একটা বড় স্বপ্ন দেখিয়ে ফেলেছে। এখন মানুষের প্রত্যাশাও তত বড় হয়ে গেছে, মানে এখন আর ছোট প্রত্যাশা না। এই ইশতেহারটা দেখলেই বোঝা যাবে যে অনেক বড় একটা স্বপ্ন উনি দেখিয়ে ফেলেছেন এবং তার প্রত্যেকটা আমাদের পালন করতে হবে। এই ব্যালটের মাধ্যমে বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের জনগণ চায় যে বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ আরো উন্নয়ন করুক এবং উন্নয়নের পথে যারা, প্রগতির পথে যারা বাধা দিবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হোক। দর্শক, আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন করুন অথবা মতামত দিন টেলিভিশনে দেখানো ফোন নম্বরে। দর্শক, ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশনে দেখানো পেজে। শুরু করছি উপসংহারের আজকের আলোচনা। আমাদের সাথে আছেন সরওয়ার জাহান বাদশা এবং মোহাম্মদ নুরুল আমিন রুহুল। দুজনকে আবারও স্বাগত। নুরুল আমিন রুহুল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যে জায়গা থেকে বিজয়ী হয়ে এসেছেন, হেভিওয়েট একজন প্রার্থী ছিলেন, আগে মন্ত্রী ছিলেন, গত সংসদেও তিনি হেভিওয়েট প্রার্থী বলি আমি, সেখান থেকে আপনি জিতে এসেছেন এবং এখন জিতে আসার পরে
তার যে কাজগুলো করে গেছেন, কি করেননি সেগুলোই আপনি কি এরই মধ্যে কি সর্ট আউট করেছেন এবং সেগুলো কিভাবে পালন করবেন বলে ঠিক করেছেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমি আমার সংসদীয় আসন 261 চাঁদপুর 2 আসনের মতলব উত্তর এবং মতলব দক্ষিণের সর্বস্তরের জনকে ধন্যবাদ জানাই আজকে ডিবিসি নিউজের মধ্য দিয়ে। গত 30শে ডিসেম্বর আমার এলাকার জনগণ, বিশেষ করে প্রথমবার যারা ভোটার হয়েছেন তরুণ সমাজ, তারা প্রত্যেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তারা ইশতেহারটি গ্রহণ করেছেন এবং তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী পরপর 3 বারের প্রধানমন্ত্রী এবং উনি বাংলাদেশকে যেই উন্নয়নের শিখরে নিয়ে গেছেন এবং ওনার যে ইশতেহার তারা বিশ্বাস করেছেন এবং তারা একাত্মতা ঘোষণা করেছেন যে বাংলাদেশ আজকে উন্নয়নের শিখরে যেভাবে চলমান, প্রতিটি ক্ষেত্রে একমাত্র এই সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারই পারে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। সেই লক্ষ্যকে সামনে নিয়ে তারা গত 30শে ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছেন এবং সরকার গঠনের সুযোগ দিয়েছেন। আমার নির্বাচনী এলাকা চাঁদপুর 2 মতলব উত্তর এবং দক্ষিণের জনগণ, সর্বস্তরের মানুষ, তারাও এই আওয়ামী লীগ কর্তৃক যে ঘোষিত ইশতেহার, এই ইশতেহারের সাথে তারা একাত্মতা ঘোষণা করে 30শে ডিসেম্বর তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়লাভ করিয়েছেন। এর পূর্বে আমাদের যিনি এই আসন থেকে জয়লাভ করেছেন এবং মন্ত্রী ছিলেন, তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন এবং আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতিতে আমি যে জিনিসটি জনগণকে আকৃষ্ট করতে আমি পেরেছি সেটা হলো তরুণ ভোটাররা এবং তরুণ সমাজ, যে তারা বাংলাদেশে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই তারা অতীতে যেমনিভাবে এইবার নিয়ে পরপর 3 বার, এর আগে 1 বার, চতুর্থবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আগামী 5 বছরের জন্য জনগণ তাকে নতুন করে ম্যান্ডেট দিয়েছেন এবং শেখ হাসিনা ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে বাংলাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাস এবং যুদ্ধাপরাধীদের বিচার, সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচার, এই আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার উপর আস্থাশীল হয়েছেন এবং তারা মনে করেন যে আওয়ামী লীগ সরকার তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যদি জননেত্রী শেখ হাসিনা আবার সুযোগ পান তাহলে এদেশে সুশাসন এবং এদেশ দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত হবে। তিনি ইশতেহারে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে আগামী দিনে 5 বছরের সরকার এই জিনিসগুলো নিয়ে জিরো টলারেন্স হিসাবে তারা কাজ করবে এবং তারা বিশ্বাসী হয়েই তারা নৌকা প্রতীককে জয়লাভ করিয়েছেন। আমার এলাকায় যে সকল কাজগুলো বাকি আছে তারা জানে যে আমি তৃণমূল থেকে ছাত্র রাজনীতির মধ্যে আমি উঠে এসেছি এবং এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন এবং দেওয়ার পরিপ্রেক্ষিতে তরুণ সমাজ আমার এলাকায় তারা আমার সমস্ত কর্মসূচির মধ্যে তারা একাত্মতা ঘোষণা করে তাকে আমাকে ভোটে জয়লাভ করিয়েছেন এবং যে সকল কর্মসূচিগুলো রয়েছে আমাদের এলাকায় আমার যে অঙ্গীকার, ইতিমধ্যেই বেশ উন্নয়নমূলক কাজ হয়েছে। যেহেতু একজন মন্ত্রী ছিলেন, বাকি উন্নয়ন অবশ্যই আপনি পালন করবেন, সেই উন্নয়নগুলো অবশ্যই পালন করব এবং তার ধারাবাহিকতা আমি বজায় রাখবো। জি, আমরা আরেকজন অতিথির কাছে অবশ্যই যেতে হবে আমাদেরকে, কারণ আমরা সরওয়ার জাহান বাদশা, আপনি কুষ্টিয়া থেকে নির্বাচিত এবং কুষ্টিয়ার যে আসনটি থেকে নির্বাচিত, এরই মধ্যে নির্বাচিত হওয়ার পরেই একটি জায়গাতে ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি হচ্ছিল, সেটি আপনি ঘোষণা দিয়ে বন্ধ করেছেন। তার মানে গত 2টি টার্ম আওয়ামী লীগ ক্ষমতা ছিল,
আপনার আগের সংসদ সদস্যরা সেটি বন্ধ করতে পারেননি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যেটি আসলে বলছিলেন আরেকজন সংসদ সদস্য, সেই সূত্র ধরেই বলি, কিন্তু আপনি নির্বাচিত হওয়ার পরে সেটি বন্ধ করলেন। বিগত 10 বছর বন্ধ করা গেল না কেন? আমি মূলত জননেত্রী শেখ হাসিনার কর্মী, আওয়ামী লীগের কর্মী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রিয় নেত্রী আমাকে নমিনেশন দিয়েছেন এবং তার কর্মসূচি বাস্তবায়ন করাই আমার কাজ। ইশতেহারে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা বলেছেন যে মাদকের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তো একটা মজার ব্যাপার হলো আমিও এত জানতাম না, ভাষা ভাষা খবর। আমার কাছে একটা প্রস্তাব আসলো যে এরকম যে দলিল লেখার জন্য মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়, যে যেমন 1800, 2000, 1700, 2200, যার কাছে যেমন পারে আর কি। তো মিনিমাম রেট হলো 1700 থেকে 1800, তার উপরে যা পারে নেই। তো বললো, আমাকে এসে বলছে যে আপনি তো এমপি হলেন, এখন সবকিছুর দাম বেশি, তো এই রেটটা তো একটু না বাড়ালে তো আমরা দলও চালাইতে পারবো না, অফিসও চালাইতে পারবো না। আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বললাম যে এর সাথে আমার দল চালানোর কি সম্পর্ক? তো বললো, না আপনাদের তো দলের অনেক খরচ টরচ ইত্যাদি হয়। তা আমি বললাম যে আমার দলের খরচ হয়, আমি কি আপনাকে বলেছি যে আমাকে আপনাকে খরচ দিতে হবে? বা এতদিন যে আমি রাজনীতি করে আসছি, আপনারা কি কখনো আমাকে টাকা দিয়েছেন না চেয়েছি? তখন আর কথা বলে না। তা আমি বললাম যে আপনাদের সরকারি রেটটা কত তাই বলেন। তোরা জানালো সরকারি রেটটা ওই 400-রও কম, 500-রও কম, হেবা দলিলগুলো একটু বেশি। তা আমি বললাম যে সরকারি যে রেট আছে এই রেটে দলিল রেজিস্ট্রি হবে। এতদিন সাধারণ মানুষের কাছ থেকে যে টাকা আদায় করা হয়েছে এটা শুধু আমাদের আমলেই নয়, এটা 75 সালের সব আমলে দিনের পর দিন এটা একটা রেওয়াজে পরিণত হয়েছে। আমার মনে হয় আমাদের সাবেক যে 2জন সংসদ সদস্য ওনারা হয়তো অতটা খেয়াল করেননি, কিন্তু এটা চলে আসছে, অনেক আগে থেকে চলে আসছে। তা আমার নজরে আসার সাথে সাথে আমি বললাম যে এটা বন্ধ করেন, এবং এটা না হলে কিন্তু হবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সর্বক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে হবে, আমি তার আদেশই পালন করব, কোনোভাবেই আমি ছাড় দেব না। তখন ওরা 2-3 দিনে এই জমি রেজিস্ট্রি বন্ধ ছিল। তারপর আমার কাছে আবার একজন আসলেন, এসে বললেন যে এইভাবে তো কলম বিরতি সব কাজ কাম হচ্ছে না, তো সাব রেজিস্ট্রার সাহেব পাচ্ছেন না, তো এখন আমরা কি করব? তো আমি বললাম যে সাব রেজিস্ট্রার সাহেব যদি না পারেন তো ওনাকে চলে যেতে বলেন ওনার পছন্দ মতো জায়গায়। আর আমার এখানে চাকরি করতে হলে সরকারি যে রেট আছে সেই নিয়মেই জমি রেজিস্ট্রি হবে, আর উনি না পারলে যে পারবে আমি তাকে নিয়ে আসবো। এবং আজকেই সময়, কিন্তু আজকে এটা শুরু করতে হবে। তো সে কাজ এখন শুরু হয়েছে এবং সরকারি রেটেই চলছে। এছাড়া আপনার এলাকায় আগের 2জন সংসদ সদস্যের কথা বাদই দিলাম, যদি বলি যে আওয়ামী লীগ সরকার তো ক্ষমতায় ছিল, এখন আপনি ক্ষমতায় বা নির্বাচনে আসার সময় যে কাজগুলো হয়নি বলে মনে করেন সেগুলো কি 10 বছরে হয়ে যাওয়া উচিত ছিল বলেই মনে করেন, নাকি হবে আস্তে আস্তে? না, অনেক উন্নয়ন তারা করেছেন। যেমন আমাদের ইউনিয়নের ফিলিপনগর ইউনিয়নে আমি বাড়ি, আমাদের থানার 4টি ইউনিয়ন চরাঞ্চল, তো আমাদের মূলত চৈরি বলা হয় আর কি, চরের লোক আমরা। আর 10টি ইউনিয়ন ডাঙ্গা, ওদের জমি টমি ভাঙে না। এটা একটা 50 বছরের উপরের সমস্যা। আমরা আমাদের 2 সংসদ সদস্য সহই, আমরা নিজেরাও তো দলের নেতা ছিলাম বা কর্মী ছিলাম, আমরা নেত্রীর সঙ্গে যোগাযোগ করে আমাদের কেন্দ্রীয় নেতা মাহবুব আলম হানিফ সাহেব, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তারও সহযোগিতা নিয়ে আমরা কিন্তু এই কাজটা করেছি। পদ্মার ভাঙনটা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি আপাতত। তবে তার সঙ্গে আরো 2টা ইউনিয়ন আছে, চিলমারি, রামকৃষ্ণপুর। একদিনে তো সব কাজ হয় না। আমরা এখন
গবেষক দিয়ে, বিশেষজ্ঞ দিয়ে এটা গবেষণা করে আমরা আরো 2টি ইউনিয়ন সংযুক্ত করে স্থায়ী নদীর ভাঙন বন্ধের আমরা উদ্যোগ নিব, চেষ্টা করব। পাশাপাশি আমার নির্বাচনী একটা ওয়াদা ছিল, আমার এই চিলমারি আর রামকৃষ্ণপুর ইউনিয়ন, এই 2টি ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, ওখানে কোনো সড়ক নাই, ওদের মোটরসাইকেলে, পায়ে হেঁটে, নানানভাবে তারা বাইসাইকেলে চলাচল করেন। এক মোটরসাইকেলে 3 জন আসতে হয়, মহিলারাও 3 জন আসে, পুরুষ মানুষ মোটরসাইকেল চালায়, যা দৃষ্টিকটু। কিন্তু বাধ্য হয়ে তারা এই যোগাযোগ ব্যবস্থার কারণে তারা এই পথ অবলম্বন করেন চলাচলের জন্য। আমি ওয়াদা করেছি যে যে কোনো মূল্যে এই 2টি ইউনিয়নকে মূল ভূখণ্ডের সঙ্গে পাকা সড়ক নির্মাণ করে আমি সংযুক্ত করব। আমি বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি পদ্মা সেতু করতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী যদি স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করতে পারেন, মহাকাশ বিজয় করতে পারি যদি আমরা, তো এইটা আমরা পারবো ইনশাআল্লাহ। তিনি যখন অবশ্যই, এবং মাননীয় প্রধানমন্ত্রী তো ঘোষণাই আছে প্রতিটি গ্রামকে উনি শহরের শহরে সকল সুযোগ সুবিধা উনি দিবেন। আমি ওই সেই সুযোগ দিয়ে বলেছি। আমরা এই আলোচনায় আসবো, একটা ছোট্ট বিরতির সময় আছে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, ফিরছি উপসংহারে খুব শীঘ্রই। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি নতুন সংসদ, নতুনদের কাছে প্রত্যাশা নিয়ে। স্টুডিওতে আছেন সরওয়ার জাহান বাদশাহ এমপি এবং মোহাম্মদ নুরুল আমিন রুহুল এমপি। নুরুল আমিন রুহুল এমপি, আপনার কাছে দিয়ে আবার শুরু করতে চাই, যেটি আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার কথার সূত্র ধরেই বলতে চাই যে আওয়ামী লীগ মানুষের মন থেকে উঠে গেছে। উঠে গেলে এতগুলো আসন কি করে পেলেন আপনারা? আসলে বিরোধী দলের এই বক্তব্যগুলো আপনারা কি করে নেন? যে বিগত 2014 সালের নির্বাচন নিয়ে এক ধরনের পারসেপশন ছিল, এক ধরনের কথা ছিল, এই নির্বাচন নিয়ে এক ধরনের কিন্তু আরেক ধরনের সমালোচনা। মুখোমুখি সরকার যে হচ্ছে না তা কিন্তু নয়, ব্যাপকভাবে হচ্ছে। আজকে যেটি মির্জা ফখরুল বললেন সেটির সাথে আপনি কতটুকু একমত? দেখুন, মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি যে কথাটি বলেছেন, এটা হলো তিনি তার নিজের আত্মপক্ষ সমর্থন করা। কারণ যে সুন্দর নির্বাচন হয়েছে, যে সুষ্ঠু নির্বাচন হয়েছে সারা দেশে, এই নির্বাচন নিয়ে যদি কেউ প্রশ্ন করে এবং গোটা বিশ্ব, বাংলাদেশের সুশীল সমাজ থেকে শুরু করে গোটা বিশ্ব যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সরকারকে অভিনন্দন জানিয়েছেন, এরপরে তিনি যেই সমালোচনা করছেন, এটা যদি তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কিন্তু লজ্জা পাবেন। বাংলাদেশের ইতিহাসে এরকম পিসফুলি সুন্দর নির্বাচন এবং যেভাবে স্বতঃস্ফূর্ততা ছিল নির্বাচনে, তারা বুঝতে পারেনি যে মাননীয় প্রধানমন্ত্রী বিগত 2 টার্মে এদেশের যে উন্নয়ন করেছেন এবং প্রতিটা ক্ষেত্রে এই উন্নয়নের ফিরিস্তি দিয়ে কিন্তু শেষ করা যাবে না। আপনি সিনিয়র সাংবাদিক, আপনারাও জানেন, মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কর্মসূচিকে, ইশতেহারকে গ্রহণ করেছে এবং তারা ভাবতে পারেনি যে যারা নতুন ভোটার হয়েছে, তরুণ সমাজ, তারা বুঝতে পেরেছে যে শেখ হাসিনাই পারে এবং তিনিই পারবেন। বঙ্গবন্ধুর রেখে যাওয়া যে অসমাপ্ত কর্মসূচি, এদেশের মানুষের যে মোটা ভাত মোটা কাপড়ের কর্মসূচি, তিনি আমাদেরকে একটি স্বাধীনতা দিয়ে গেছেন, লাল সবুজের পতাকা দিয়ে গেছেন, একটি মানচিত্র দিয়ে গেছেন। এরপরে মানুষের অর্থনৈতিক মুক্তি, বঙ্গবন্ধুকে যে দেশীয় এবং আন্তর্জাতিক চক্র বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে কিন্তু ব্যাকফুটে নিয়ে গেছিলেন, সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই সংগঠনের হাল ধরে তিনি এইবার নিয়ে 4র্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং একটানা 3 বার। এটা আমরা বলে থাকি হ্যাট্রিক প্রধানমন্ত্রী। পৃথিবীতে কম দেশই আছে যেটার নজিরবিহীন ঘটনা। এটা কিন্তু তারা ভাবতে পারেনি, কারণ নেত্রীর যে ডাইনামিক লিডারশিপ, দেশের মানুষকে নিয়ে তিনি চিন্তা করেন, দেশের মানুষকে তিনি স্বপ্ন দেখান এবং তিনি সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটান। এবং এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু মানুষ, বিশেষ করে তরুণ সমাজ ও নতুন ভোটাররা, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে একটা ভোট বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। এটা যেটা বিএনপি জীবনও আশা করেনি, তারা ভাবতেই পারেনি। তার কারণ হলো তাদের যে নেত্রী, আজকে তিনি কোথায়? তিনি দুর্নীতির কারণে এতিমের টাকা মেরে খাওয়ার কারণে তিনি কারাবন্দী। তার সন্তান তারেক রহমান, সে মানুষ হত্যা, 21শে আগস্ট যে গ্রেনেড হামলার যেই হত্যা পরিকল্পনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে যে নেতৃত্ব শূন্য করা বা আওয়ামী লীগকে অ্যাবলিশ করে দেওয়া,
যে কর্মসূচিটি নিয়েছিলেন সেটা কিন্তু এদেশের মানুষ গ্রহণ করেনি, যার কারণেই কিন্তু মানুষ মনে করেছে যে শেখ হাসিনার হাত দিয়ে বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা হয়েছে, বাংলাদেশের তিনি যে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন, এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে এবং এই দেশকে এই মানুষের বাসযোগ্য সুষ্ঠু এবং সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এটা একমাত্র শেখ হাসিনাই পারেন। এবং শেখ হাসিনার উপর আস্থাশীল হয়েই তারা এই ভোট বিপ্লবটি ঘটিয়েছেন, যেটা বিএনপি গুণাক্ষরও বুঝতে পারেনি। এবং আওয়ামী লীগের যে ইশতেহার আর তাদের ইশতেহার আকাশ দিন পার্থক্য। তাদের যে ঐক্যফ্রন্ট হয়েছে এটা একটা জগা খিচুড়ি পার্টি, এক গাছের ছাল আরেক গাছের বাকল, এটা এদেশের মানুষ পছন্দ করে না। আর আরেকটি কথা আছে যে যেই সংগঠনের মধ্য দিয়ে দেশটা স্বাধীন হয়েছে, মানুষ মনে করে যে মায়ের চাইতে কোনোদিন মাসির দরদ বেশি হতে পারে না। তাই বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে প্রবাহিত, আমাদের প্রিয় নেত্রী, মানবতার নেত্রী শেখ হাসিনা, তিনিই পারেন এই বাংলাদেশকে, এই মানুষের সর্বস্তরের মানুষকে তিনি সামাজিকভাবে বসবাস করার নিশ্চয়তা দিতে, এবং এটা তিনি প্রমাণ করেছেন। এবং আগামী দিনে সেটা তারা বিশ্বাস করেছেন বিদায়ী এই ভোট বিপ্লবটি গড়িয়েছেন। তাই মির্জা ফখরুল ইসলাম সাহেবকে আমি বলবো যে জনগণের যে পারসেপশন, এটা তিনি যেটা বলছেন যে আওয়ামী লীগ মানুষের জনগণের মন থেকে উঠে গেছেন, এটা হাস্যস্কর ব্যাপার। এটা যদি তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কিন্তু সাংবাদিক হিসেবে যদি আপনারা তাকে প্রশ্ন করেন এতগুলো সিট কিভাবে আসলো, তিনি কিন্তু লজ্জা পাবেন। এবং দেশবাসী তার এই বক্তব্যকে উপহাস করছেন। জি, আচ্ছা আপনার কাছে আসি, যেটি আসলে বললেন নুরুল ইসলাম ভাই যে ব্যাপক মানুষ ভোট দিয়েছে, ভোট তো দিয়েছেই, ব্যাপক ভোট পড়েছে এবং অসংখ্য ভোট পড়েছে, এবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি বলি আওয়ামী লীগের আমরা। কিন্তু কিছু অভিযোগ আছে, যেমন গতকাল একটি টেলিভিশনে টিআইবির চেয়ারপারসন, টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন, তিনি একদম খেদ নিয়েই বললেন যে আমরা, মানে তিনি সুলতানা কামাল, তিনি এবং তার পরিবারের সদস্যরা নৌকার ভোটার, তার পরিবারের অসংখ্য সদস্য ভোট দিতে গিয়ে ভোট কেন্দ্র থেকে ফিরে আসতে হয়েছে। তাকে বলা হয়েছে যে তিনি ভোট হয়ে গেছে, নেওয়ার দরকার নেই, এরকম একটা পার্টিকুলার অভিযোগ দিলাম। এরকম কিছু অভিযোগ কিন্তু আছে। সেই অভিযোগগুলোই বা কেন উঠবে? মানুষের তো ব্যাপক সমর্থন আছে আওয়ামী লীগের পক্ষে। এই অভিযোগে জায়গাটুকু কেন আসলো বলে আপনার মনে হয় একজন সংসদ সদস্য হিসেবে, যদি আমি আপনার আসনটি নিয়ে কথা বলছি না? এখন আমার আসনে তো এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমার আসনে সবাই মুক্তভাবে ভোট দিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। আমার বন্ধু রুহুল আমিন ভাই যে কথাটা বলছিলেন, আর আওয়ামী লীগের এই ধরনের ভোট পাওয়ার ইতিহাস কিন্তু নতুন নয়। আওয়ামী লীগ যখন ভোট পায় এইরকমই ভোট পায়। 54 সালের আপনি দেখেন ভোট পাওয়া, আপনি 70 সালের নির্বাচন দেখেন, আপনি 73 সালের নির্বাচন দেখেন। আওয়ামী লীগ যখন, মানুষ যখন আওয়ামী লীগকে ভোট দেয় তখন কিন্তু কম করে দেয় না, উজাড় করে দেয়, এইভাবেই দেয়। আর এবারের ব্যাপারটা একেবারেই ভিন্ন ছিল, যেটা বিএনপি বা প্রতিপক্ষরা বুঝতেই পারেননি। আমি আপনাকে একটা সংবাদ দিই, হয়তো আপনি জানেন, আমি বিএনপির অনেক ভোটার বন্ধুদের সাথে কথা বলে দেখেছি, আমাদের কোনো কোনো নেতার প্রতি, এমপির প্রতি তাদের খেদ ছিল, থাকাটা অস্বাভাবিক না, কিন্তু তারা আমাদের নেত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ব্যাপারে তাদের কোনো দ্বিধা নাই। তারা বলে যে উনি প্রধানমন্ত্রী থাকবে, কিন্তু আপনাদের এই নেতাকে আমরা রাখবো না, তাকে আমরা ভোট দেব না। এরকম ঘটনা কিন্তু আছে, আপনি অনুসন্ধান করে দেখেন। এবারের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার যে ডাইনামিক লিডারশিপ, তার যে দূরদর্শিতা, এটা পৃথিবীর যে বিশ্ব নেতৃবৃন্দ যেমন স্বীকার করে নিয়েছেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করেছে যে শেখ হাসিনাই পারে, তিনিই পারবেন। এই বাংলাদেশ তার কাছে নিরাপদ, এই বাঙালি জাতি তার কাছে নিরাপদ, এবং স্বাধীনতার যে স্বপ্ন, শহীদানের যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, যে একটি সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল, মর্যাদাশীল জাতি হিসাবে বাংলাদেশ, বাঙালি বিশ্বের মানচিত্রে টিকে থাকবে, সেটা নেতৃত্ব তিনিই দিতে পারেন। এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। আমরা যে বিশ্বাস করি শুধু তা নয়, আমরা তো তার কর্মী, বাংলাদেশের সমস্ত মানুষ বিশ্বাস করে, এবং এটাই বাস্তবতা। তার কারণেই আজকে এই ভোট বিপ্লব হয়েছে, যা আমাদের বিএনপির বন্ধুরা
মির্জা ফখরুল ইসলাম সাহেবের মতো নেতারা অনুধাবন করতে পারেননি, অনুভব করতে পারেন। কিন্তু আপনার কাছে আসি, আপনি একদম ছাত্র রাজনীতি, ছাত্রলীগের দুজনেই ছাত্রলীগ করেছেন, তারপরে এখন সংসদ সদস্য হয়েছেন। একেবারেই বিগত নির্বাচনগুলোতে, বিশেষ করে 2008 পর্যন্ত যেটি দেখা যায়, 2014-তে তারা নির্বাচন করেনি, এর আগ পর্যন্ত 34, 36, 36, 38 এরকম কাছাকাছি ভোটের ব্যবধান ছিল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। কিন্তু বিগত 10 বছরের মধ্যে এমন কি হয়ে গেল যে একেবারে ভোটের ব্যবধান মাত্র 6টি আসনে জিতলো বিএনপি। এটা একটু অবিশ্বাস্য লাগে কিনা? ওই যে আমি যে কথাটা বলছিলাম আপনাকে, যে বিএনপি যে ঐক্যফ্রন্টটি করেছেন, মানুষ কিন্তু আপনি যেভাবেই নেন বা যেভাবেই বলেন যে স্বাধীনতার সপক্ষ শক্তি হিসাবে এদেশের সর্বস্তরের মানুষ কিন্তু বেছে নিয়েছেন আমাদের প্রিয় নেত্রী, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে। আর অপরদিকে আপনি দেখেন তারা যেই বিভিন্ন দল মিলিয়ে বিভিন্ন ডিগবাজি খাওয়া নেতাদেরকে নিয়ে যে ঐক্যফ্রন্ট করেছেন, সেই ঐক্যফ্রন্টের নেতা হয়েছেন কে? ডক্টর কামাল হোসেন সাহেব। এই ডক্টর কামাল হোসেন সাহেব তিনি কোথায় ছিলেন? তিনি আওয়ামী লীগ ঘরানার লোক। সেখানে যদি আপনি যান, আরও কিছু নেতৃবৃন্দ আছে, আমি তাদের নাম নাইবা বললাম, তারা কিন্তু আওয়ামী লীগ ঘরানার লোক। তো এখন আপনি বলেন যে এই যে কাছাকাছি একটা এই রেশিও ছিল ভোটের, সেই রেশিওটা এই একটানা যে 10 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন, মহাজোট, এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, এই 10 বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্বের দরবারে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, জনগণ এবং ভোটাররা, একটা ভোট থাকে নিরপেক্ষ ভোট, যেই ভোটটা ভোটের আগের দিন সিদ্ধান্ত নেয়। কারণ আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা তিনি এটা প্রমাণ করতে পেরেছেন যে তার কাছে বাংলাদেশ নিরাপদ, এবং তিনি আগামী দিনে যদি নেতৃত্বে না থাকেন, ওই যে জ্বালাও পোড়া রাজনীতি, এই যে ব্যবসার ক্ষেত্রে যে বিশৃঙ্খলা পরিবেশ, সামাজিক ক্ষেত্রে যে বিশৃঙ্খলা পরিবেশ, হরতাল, জ্বালাও পোড়াও, মানুষকে পুড়িয়ে মারা, দেশের মানুষ আর সেই রাজনীতি পছন্দ করেন না। আর এটা পছন্দ করেন না বিদায়ী ওই যে নিরপেক্ষ একটা ভোট আছে থাকে, তারা ভোটের 2 দিন আগে বা 3 দিন আগে বা সরকারের অতীত কর্মকাণ্ড দেখে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। এবং আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা তিনি এই জিনিসটি এই দেশের সমাজের সর্বস্তরে ভোটারের মাঝে তিনি তার নেতৃত্ব প্রমাণ করেছেন, এবং তিনিই পারেন, তার কাছেই বাংলাদেশ নিরাপদ এবং বাংলাদেশের সমস্ত সেক্টর নিরাপদ, এবং তিনি যেভাবে উন্নয়ন করেছেন সেটার প্রতিফলন এবং সেই ধারাবাহিকতা তিনি না থাকলে নষ্ট হয়ে যাবে। সেই কারণেই তারা এই বিশ্বাস এবং আস্থায় নিয়ে এবং ইস্তারটিকে গ্রহণ করে তারা এই ভোটের রেশিওটি এদেশের ভোটাররা করে দিয়েছেন। জি পাশা ভাই, একটা কথা যেটি বলা হচ্ছে যে এই সরকার বেশি দিন টিকবে না, এটি মির্জা ফখরুল বলছেন, ডক্টর কামাল বলছেন, এবং হুঁশিয়ারি দিয়েছেন যে ভোটাধিকার হরণের পরিণতি ভালো হবে না। 2014 সাল থেকে এরকম হুঁশিয়ারি তো আমরা দেখে এসেছি, এবারও তাই হচ্ছে। আপনারা তৃণমূল থেকে একদম উঠে আসা রাজনীতিবিদ, সংসদ সদস্য, একটি নির্বাচিত এলাকার দায়িত্বে আছেন, আপনার কি মনে হয় যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে যে একেবারে আন্দোলন করে এই সরকারকে হটিয়ে দেওয়া সম্ভব? এটা এক ধরনের দিবা স্বপ্ন দেখতেছেন তারা। আওয়ামী লীগ শিকড় থেকে উঠে আসা একটা দল, আওয়ামী লীগ কোনো ভেসে আসা দল না, বা কোনো জেনারেলের পকেট থেকে ক্যান্টনমেন্টকে, ক্ষমতাকে ব্যবহার করে একটা জগা খিচুড়ি মার্কা দল না। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর তৈরি করা দল। এই দলের নেতা, বর্তমান নেতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে বাংলাদেশ শুধু 10 বছর না, তো এর আগেও উনি ছিলেন। 96 সাল থেকে 91 সাল পর্যন্ত, এই 2001 সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। তাছাড়া উনি বিরোধী দলের নেতা, আওয়ামী লীগের সভাপতি হিসাবে 1981 সালের 17ই মে উনি দেশে ফিরেছেন। ফিরে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে, জাতির দায়িত্ব নিয়ে উনি কাজ করেছেন। সরকারের থেকেও করেছেন, সরকারের বাইরে থেকেও করেছেন, বিরোধী দলের নেতা হিসেবেও করেছেন। তা আওয়ামী লীগ কি সেই দল? আপনার কি মনে হয় যে এক ফুয়ে আওয়ামী লীগ উড়ে চলে যাবে? তারা এই নির্বাচন তো বটেই, সামনে নির্বাচনেও তারা আসতে পারবেন কিনা সেইটা ওনাদের চিন্তা করতে হবে। তাদের কেন ভোট দিবে দেশের মানুষ? আমাকে বলেন তো আপনি, দেশের যুব সমাজ কেন তাকে ভোট দিবে? আপনি স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা লাগিয়ে দিবেন। আপনি 21শে আগস্ট 2004 সালে
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল গ্রেনেড হামলা করে বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ তথা জাতিকে আপনি নেতৃত্বহীন করেছেন। কে না জানে এটা? এটা প্রধানমন্ত্রীর কন্যা তৎকালীন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ ইন্ধনে ঘটনা ঘটেছে। এটা কে না জানে? তাকে কেন দেশের মানুষ ভোট দিবে? কে পারে বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে বলতে যে লাগবে না, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করব? কে বলতে পারে মার্কিন প্রেসিডেন্টকে যে আমার 50 বছরের গ্যাস রেখে আমি ভেবে দেখব, তার আগে আমার 50 বছরের গ্যাস আমি দেশের মানুষের জন্য রাখবো? এটা কে বলতে পারে আপনি বলেন তো? আর এই যে উন্নয়ন এবং বাংলাদেশকে যে শান্তি সমৃদ্ধি একটা মর্যাদার জায়গায় নিয়ে যাওয়া, এটা কে পেরেছে? আজকে দেখেন 10 লাখ রোহিঙ্গা, যার জন্য তাকে মানবতার জননী বলা হয়েছে। বাংলাদেশের মতো একটা দেশ, আমাদের অর্থনীতির উপরে, আমাদের খাদ্য ভাণ্ডারের উপরে একটা চাপ পড়েছে, তারপরে উনি সে দায়িত্ব নিয়েছেন। এটা শেখ হাসিনা ছাড়া কে পারে? তো ওনাদের ভোট কেন দিবে দেশের মানুষ? জি, বুঝতে পেরেছি আপনার কথা। বিরতি নিয়ে আবারও ফিরবো অবশ্যই আলোচনা। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, উপসংহারে ফিরছি খুব শিগগিরই। আমন্ত্রণ আরো একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি নতুন সংসদ, নতুনদের কাছে প্রত্যাশা নিয়ে। স্টুডিওতে আছেন সরওয়ার জাহান বাদশাহ এমপি এবং মোহাম্মদ নুরুল আমিন রুহুল এমপি। সরওয়ার জাহান বাদশাহ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি নির্বাচিত হয়েই একটি দুর্নীতির বিরুদ্ধে, অন্তত দৃশ্যমান একটি দুর্নীতির বিরুদ্ধে এরই মধ্যে অবস্থান নিয়ে নিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা যেটা আসলে মনে করি একদম সাধারণ মানুষ হিসেবে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে। এখন আপনারা যারা সংসদ সদস্য, তারা নিজেরা হয় ব্যবসায়ী, না হলে কোথাও না কোথাও ব্যবসায়ী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে, তাদেরকে দিয়ে কাজগুলো হয়। বা দলের নেতাকর্মী যদি বলি, তারা তো দলের নেতাকর্মী হিসেবে, আপনার নেতা হিসেবে আপনার কাছে তাদের একটা দাবি আছে। তারা যদি দুর্নীতি করে, সেটি কতটুকু আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব? দুজনের কাছে একই প্রশ্ন থাকবে, আপনাদেরকে শুরু করতে চাই। দুর্নীতি আদৌ নির্মূল করা কতটুকু সম্ভব হবে? দুর্নীতি নিয়ন্ত্রণ করা অবশ্যই সম্ভব। দুর্নীতি প্রত্যেক সময়ই ছিল, প্রত্যেক কালেই ছিল। কিন্তু দুর্নীতিটা যখন আপনার 5% নেমে আসবে, তখন কিন্তু আমরা স্বস্তি বোধ করব। যেমন ধরেন মুদ্রাস্ফীতির কথা বলি। মুদ্রাস্ফীতি অর্থনীতিতে সবসময় থাকে, কিন্তু মুদ্রাস্ফীতিটা যখন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তখন সেটা কিন্তু মূল অর্থনীতিকে এফেক্ট করে না। তো ঠিক একইভাবে দুর্নীতিকে আমরা যখন কন্ট্রোলে নিয়ে আসতে পারবো, একদম নামিয়ে আনতে পারবো, তখন ওই দুর্নীতি আর আমাদের সমাজকে ওইভাবে প্রভাবিত করতে পারবে না। আমাদের প্রচেষ্টা থাকবে যে দুর্নীতি একেবারে নির্মূল করা, কিন্তু এটা একদিনে একবারই সম্ভব হবে না। আস্তে আস্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আমরাও তার কর্মী হিসাবে, তার মনোনীত প্রার্থী বা সংসদ সদস্য হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব যতদূর সম্ভব সর্বাত্মক প্রচেষ্টা চালানো দুর্নীতির বিরুদ্ধে। নিজেকে দুর্নীতির থেকে আগে মুক্ত রাখতে হবে। আপনি নিজে দুর্নীতি করবেন, আমি সংসদ সদস্য, আমি নিজে দুর্নীতি করবো আর অন্যকে বলবো দুর্নীতি করো না, তাহলে কিন্তু হবে না। আমাকে প্রথমে দুর্নীতির বাইরে থাকতে হবে, তারপরে আমি অন্যকে বলবো। ইনশাল্লাহ আমার এই কমিটমেন্ট আমি করেছি। আমি দুর্নীতির বাইরে থেকে যতদূর সম্ভব এই দুর্নীতিকে সর্বসেক্টরে আমি নির্মূল করার চেষ্টা করব। ব্যাপারটা হচ্ছে যে ব্যাংকের দুর্নীতিটা এখন বেশ দৃশ্যমান। এখন কিছুদিন আগেও যে রিপোর্ট এসছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে বলে, কিন্তু ব্যাংকের মালিকানা অলমোস্ট আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এমপিদের নিয়ন্ত্রণেই বলা যায়। বা অন্যান্য ক্ষেত্রে যদি বলি, আমি ঠিকাদারি ব্যবসা, সেটিও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে। সেক্ষেত্রে দুর্নীতিবাজ বা দুর্নীতি যেখানে হচ্ছে, সেখানে যদি নেতৃবৃন্দই ক্ষমতায় থাকে, তাহলে দুর্নীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এটি একা তাঁর পক্ষে কতটুকু সম্ভব? দেখুন, ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা 3 তারিখে শপথ গ্রহণ করার পর আমাদের ঠিক 2 ঘন্টা পরে পার্লামেন্টারি বোর্ডের মিটিং ছিল। সেই মিটিংয়ে আমরা সর্বসম্মতিক্রমে আমরা ওনাকে সংসদ নেতা বানিয়েছি। তিনি বানানোর পরে তিনি যে বক্তব্যটি দিয়েছেন 3টি বিষয় নিয়ে। একটি হলো দুর্নীতি, একটি হলো সন্ত্রাস, একটি হলো মাদক।
তিনি কিন্তু তার ইশতেহার ওই মেসেজটি দিয়েছেন এবং তিনি প্রথম দিনই শপথের সাথে সাথে কিন্তু তিনি এই মেসেজটি দিয়েছেন। আর ব্যাংকিং সেক্টরের কথা আপনি বলছেন, ব্যাংকিং সেক্টরে যতটা না হয়েছে বিরোধী দলের অপপ্রচার তার চাইতে অতিমাত্রায় হয়েছে, অতিরঞ্জিত আকারে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন 3টি জিনিস নিয়ে, তিনি কিন্তু আমার বিশ্বাস ওনার পক্ষেই সম্ভব এগুলো নিয়ন্ত্রণ করা এবং জিরো টলারেন্সে নামিয়ে আনা। এবং আমরা এই প্রথমবার সাংসদ হিসাবে আমার বাসাভাই যে কথা বলেছেন, আগে নিজকে দুর্নীতিমুক্ত প্রমাণ করতে হবে জনগণের কাছে। তাহলে যদি আমরা নেত্রীর কর্মসূচিটি নিয়ে এবং কথা বলি, তাহলে জনগণও সেটা বিশ্বাস করবে এবং তারাও এই দুর্নীতি থেকে দূরে থাকবে। এবং আমাদের নির্বাচনী প্রচার কার্যে দুর্নীতি, মাদক, এটা নিয়ে কিন্তু আমাদের সুস্পষ্ট বক্তব্য ছিল এবং আমাদের ইশতেহারও ছিল। যার কারণে ওই যে বলছেন যে ভোট বিপ্লব, মানুষ, তরুণ সমাজ এবং নতুন ভোটার এটা গ্রহণ করেছে যে শেখ হাসিনা যেটা বলে তিনি সেটা করেন। এবং ইনশাল্লাহ আমি দেশবাসীকে আপনার এই ডিবিসি চ্যানেলের মধ্য দিয়ে আমি ধৈর্য ধরতে বলবো, এই খাতগুলিকে তিনি অবশ্যই অগ্রাধিকার দিবেন এবং ইতিমধ্যে তিনি দেশবাসীকে মেসেজ দিয়েছেন এবং সেটা আমাদের দলীয় যারা নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু এই মেসেজটি পেয়ে গেছেন। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেটা বলেন তিনি সেটা করেন এবং সেটা এদেশে জনগণ বিশ্বাস করেন এবং সবকিছুই উনি ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আনতে পারবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। বাচ্চা ভাই, আমরা যেটা, আপনারা তো এমপি হয়েছেন, মন্ত্রী হবেন হয়তো আগামী সময়তে, আমরা সেই আশাই করব। যারা মন্ত্রী হয়েছেন বিভিন্ন সময় দেখা যায় যে আপনাদের সঙ্গে যারা আছেন নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের পিএস, এপিএস, এই ধরনের কিছু, তাদের ব্যাপারে তারা আপনাদের নাম ভাঙিয়ে, এমপিদের নাম ভাঙিয়ে বিশেষ করে দুর্নীতিটা বেশি করে। সেটি হয়তো আপনারা অনেক সময় অগোচরেই থাকে না। সেই জায়গাটা নিয়ন্ত্রণ করার জন্য দুজনেরই আসলে পরিকল্পনাটা একটু জানতে চাই। এই যে দুর্নীতির ব্যাপারটা আপনি যেটা বললেন যে অনেকেই এরকম করে, পিএস, এপিএসরা করে, তো আমার কথা অন্তত বলি যে আমি পিএস, এপিএস উপরে নির্ভরশীল হয়ে আমি আমার কাজ করব না। আমি আমার দলের উপর নির্ভরশীল হয়ে কাজ করব। আমার যে থানা আওয়ামী লীগ আছে, উপজেলা আওয়ামী লীগ, যে নেতৃবৃন্দ আছেন বা সহযোগী যেসব সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, আমি তাদের সমন্বয় করে প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে চাই বা নিব। এটা যখন নিব তখন আর ওই ব্যক্তি বিশেষের কাছে আপনি যেটা বললেন পিএস বাই পিএস, তার আর এই সুযোগ থাকবে না। যেমন আমি বলেছি যে কোন নিয়োগে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ হয় সরকারিভাবে, সেখানেও একটা নিয়োগ বাণিজ্য হয়। আপনার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় নিয়োগের ক্ষেত্রেও পুলিশে হয়। এটা মানে সবাই জানেন আর কি, এটা একটা ওপেন সিক্রেট। যখনই এই ধরনের কোনো নিয়োগ আসবে, আমি অলরেডি আমাদের নেতা কর্মীদের আমি মেসেজ দিয়েছি, তখন আমি তাদের সঙ্গে নিয়ে বসে সিদ্ধান্ত নেব। আমি অবশ্যই চাবো যে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি, তাদের সন্তান, তাদের মধ্যে যোগ্য, তারা যে আওয়ামী লীগে হইতে হবে শুধু তাই নয়, তারা এই দেশকে ভালোবাসে কিনা, তারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে কিনা, তারা স্বাধীনতাকে ধারণ করে কিনা, আমাদের যে চেতনা, এই যে আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা এসেছে, তাদের স্বপ্ন যে আমাদের বাস্তবায়ন করতে হবে, সেই চেতনা তাদের মাঝে আছে কিনা। এইরকম ফ্যামিলির থেকে যোগ্য লোক আসলেই, সৎ লোক আসলেই আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেব। নুরুল ভাই, একটা কথা বললেন, সংসদ সদস্য হওয়া একটা ব্যবসার বড় ইনভেস্টমেন্ট, এরকম অভিযোগ থাকে, কথার কথা থাকে। আসলে সংসদ সদস্য তো মানুষ দেশের জন্য, জনগণের জন্য কিছু করার জন্য কাজ করে। যদি সেটা ইনভেস্টমেন্ট হয়, ব্যবসার খাতিরে নেওয়া হয়, তাহলে কিন্তু দুর্নীতি মুক্ত করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনারা যারা একেবারে ছাত্রলীগ করা মানুষ, যারা একেবারে রাজনীতিতে বড় হয়েছেন, তাদের কাছে কিন্তু মানুষ চেয়ে আছে, আপনার এলাকার মানুষ বিশেষ করে, সারা দেশের মানুষ তো অবশ্যই। সেটিকে আপনি কতটুকু আসলে ধারণ করতে পারবেন বলে মনে হয়? কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এবছর প্রায় আপনার 57 জনের মতো নতুন সংসদ এবার তিনি মনোনয়ন দিয়েছেন এবং তারা জয়লাভ করেছেন। তার কিন্তু এটা একটা মেসেজ, এই যে নতুন
পার্লামেন্ট সদস্য হিসেবে আমরা মনোনীত হয়েছি, তিনি জেনে শুনে এই কাজটি করেছেন। কারণ সমাজের যদি বিপ্লব ঘটাতে হয়, পরিবর্তন করাতে হয়, তাহলে এরকম সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ইতিমধ্যে কিন্তু জনগণ এই মেসেজটি পেয়েছে। আর একটি কথা আছে, আমি বেড়া দিলাম, সেই বেড়ায় যদি ক্ষেত খায় তাহলে কিন্তু সেটা রক্ষা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী উনি যেই সিদ্ধান্ত নিয়েছেন, ইনশাল্লাহ ওনার সিদ্ধান্তকে স্যালুট জানাই। এবং ইনশাল্লাহ আমরা নিজেরা, আমিও একটা ব্যবসায়ী ফ্যামিলির পরিবারের সন্তান, এবং আমার বাবা ভাইয়েরা যেটুর গেঁকে গেছেন, আমার কিন্তু এই রাজনীতি করতে অসুবিধা হয়নি। এবং আমি বিশ্বাস, যদি আমি ঠিক থাকি তাহলে আমার নেতা কর্মীরা ঠিক থাকে। এমপিত্ব দিয়ে আপনার ব্যবসা করার কোনো প্রয়োজন নেই, আপনি জনগণকে অবশ্যই এবং সার্ভ করবেন। কোনো অবস্থাতেই এটা আমার এই ব্যবসায়ী হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই, বা সেই মেন্টালিটির লোক নই। জি, আপনাকে অনেক ধন্যবাদ সারোয়ার জাহান বাদশা, আপনাকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আজকের মতো শেষ করছি। উপসংহার ফিরবো আগামী শনিবার রাত 10টায়। আলোচনা করব নতুন সংসদ, নতুনদের কাছে প্রত্যাশা নিয়ে। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।